তোমাদের এখানে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু ইতিমধ্যে তোমাদের কাছে আছে এবং আমি জানি তোমরা প্রত্যেকে পেয়েছো। আর যদি কেউ না পেয়ে থাকো এখান থেকে নিয়ে নিও এবং তারপর যদি না পেয়ে থাকো আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখন দেখো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। এই যে বিষয় ষষ্ঠতে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। কারো যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা এখান থেকে নিতে পারো অথবা আমাকে ইনবক্স করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট হচ্ছে এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রুটিন। ষষ্ঠ থেকে সপ্তম নবম শ্রেণীর বিশ্বভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন সেটা হচ্ছে দেখো এই রুটিনটা কিন্তু একই পৃষ্ঠে দেওয়া আছে। ৩রা জুলাই বাংলা, ধর্ম, জীবন জীবিকা, ইতিহাস, আসবে। এই ৩রা জুলাই মেবি হচ্ছে বুধবার। তারপরে বৃহস্পতি, শুক্র, তারপর শনিবার কিন্তু এটা। তারপরে দেখো এই যে এইগুলো আছে এখানে কিন্তু প্রায় শনিবার তোমাদের পরীক্ষা আছে। ৩ দিনের মতো শনিবার তোমাদের পরীক্ষা আছে। তোমরা রুটিন দেখে থাকো ৩ দিন সম্ভবত তোমাদের শনিবার পরীক্ষা আছে। তার মানে শনিবার জুলাই মাসে তোমরা কোনো শনিবার সাপ্তাহিক ছুটি পাচ্ছ না। তো এবার আমরা যাব আমাদের মূল্যায়নের যে প্রশ্ন ধরন কিরকম হবে সেখানে। এখন আলোচনা করব ইতিহাস, সামাজিক বিজ্ঞান নিয়ে। এখানে যেটা আছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এবং এখানে কিন্তু নবমটা হবে, নবমটা প্রিন্ট মিস্টেক হয়েছে আর কি। একটু খেয়াল করো এখানে যেটা আছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে একক কাজগুলো আছে দেখো এখানে একক কাজ আছে ছক পূরণ, ছবি আঁকা, প্রতিফলন, ডায়েরি তৈরি, কবিতা লেখা, প্রতিবেদন তৈরি করা। একক কাজগুলো যেগুলো হবে এই একক কাজগুলোকে তোমাদেরকে লিখতে হবে। এখান থেকে হয়তো কিছুটা তোমাদের বাদ যেতে পারে। এই যেমন প্রতিফলন ডায়েরি এটা কিন্তু তোমরা বাসায় অলরেডি করেছো। কবিতা লেখা বলতে তোমাদের যে বিশেষ ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কবিতাগুলো তোমাদের প্রতিবেদন তৈরি করা, বক্তব্য, গল্প লেখা, আত্মমূল্যায়ন। এই আত্মমূল্যায়ন হচ্ছে নিজের সম্পর্কে তুমি নিজেকে কতটুকু চেনো, নিজেকে তুমি কতটুকু মার্ক করতে চাও এই সম্পর্কে। তো এখানে যেটা আছে ছক পূরণ। ছক পূরণ হচ্ছে তোমাদের বইয়ে যে গ্রিডগুলো আছে ছবি আঁকা। এখানে ছবি আঁকা কিন্তু অনেক ধরনের ছবি আঁকা আছে। যেমন যদি আমি প্রত্যেকটা ক্লাসকে আলাদা করে না একত্রে বলি, যেমন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মানেই হচ্ছে আমাদের ইতিহাস ও ঐতিহ্য। প্রাচীন কালের থেকে শুরু করে বর্তমান আধুনিক সভ্যতা পর্যন্ত আমাদের যে প্রাচীন ইতিহাস, বর্তমান ইতিহাস, আধুনিক কাল যা কিছু আছে সবকিছু নিয়ে আমাদের যে একটা ঐতিহ্য রয়েছে এবং একটা ইতিহাসে যা কিছু করার আরকি। আমরা তো আসলে ইতিহাস থেকে শিক্ষা পাই। অনেক আগের কি ছিল, এখন কি আছে। এই যে যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি সেটা হচ্ছে আমরা যে অঙ্ক করি বা জ্যামিতি করি, এই অঙ্ক বা জ্যামিতিটা কোথা থেকে আসলো শুরুতে? তো এটা যদি আমরা একটু ফিরে তাকাই সেটা হচ্ছে এটা প্রাচীন মিশর থেকে এসেছে। মিশরের যখন বন্যা হতো নীল নদের অববাহিকায় যখন বন্যা হতো, সে বন্যার ফলে ওই মিশর এলাকার মানুষের জমি সীমানা বিলীন হয়ে যেত বন্যার পানিতে। যার ফলে মানুষের ভিতরে খুব দ্বন্দ্ব শুরু হয়ে যেত এবং এই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে মিশরের ওই এলাকার মানুষ চিন্তা করলো যে আমাদের একটা সীমানা করা দরকার। তারপর আমরা সীমানা করছি এবং সে জ্যামিতিক প্যাটার্নে সেখান থেকে জ্যামিতি শুরু হয়েছে। এই যে জ্যামিতি সব কোথা থেকে আসছে এই কথাগুলো যে আমরা যেখান থেকে জানলাম এটাই হচ্ছে আমাদের ইতিহাস। এবং সমাজ বলতে আমরা যেখানে বসবাস করি আর সেখানে নিশ্চয়ই একটা পরিবেশ থাকে। আমরা যেখানে বসবাস করি সেখানে নির্দিষ্ট পরিবেশ থাকে, পরিবার থাকে,
চারপাশের সবকিছু মিলিয়ে আমাদের একটা সামাজিকতা গড়ে ওঠে। আর এটাই হচ্ছে আমাদের সামাজিক বিজ্ঞান। যেমন একেকটা এলাকায় একেক ধরনের সংস্কৃতি বিরাজ করে। সেই সংস্কৃতি, একেকটা এলাকার ঐতিহ্য আলাদা, সংস্কৃতি আলাদা। এই সবকিছু মিলিয়ে হচ্ছে একটা সামাজিক পরিবেশ। আর এই সামাজিক পরিবেশ যখন মানুষ একটা নিয়মতান্ত্রিকভাবে বাস করে এবং সেটা যেখানে লিপিবদ্ধ থাকে সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। আচ্ছা, এখন আমরা যদি বলি দেখি ছবি আঁকতে হবে। এখন ছবি কি ধরনের ছবি আঁকতে হবে? তোমাদের ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ে হয়তো আছে আ আদিমকালের ছবি, পাহাড়ের গুহায় মানুষ বসবাস করত সেটার ছবি এবং বানরের ছবি থাকতে পারে। এরপরে হচ্ছে আ আদিমকালে মানুষ যেমন আগুন কিভাবে ধরাতো সেটা সে ধরনের ছবি থাকতে পারে। অথবা হতে পারে কিভাবে কৃষিকাজের সূচনা হলো সে ছবি। তো বিভিন্ন ধরনের ছবি তুমি এখানে ইতিহাস যেটা ইতিহাস ঐতিহ্য আছে, আবার এটাও হতে পারে যেমন মানুষ আগে কিভাবে আগুন ধরাতো পাহাড়ের গুহায় বসে কি মানুষের আগের দিন মানুষের জীবনধারা কিরকম ছিল এটাও হতে পারে। তো তুমি এই যে যেকোনো ধরনের ছবি আঁকতে হবে। এরপর হচ্ছে প্রতিফলন ডায়েরি তৈরি করা। এটা ইতিমধ্যে তোমরা হয়তো করেছো। আর যদি না করে থাকো অবশ্যই প্রতিফলন ডায়েরি তোমরা তৈরি করে নিবা। কারণ প্রতিফলন ডায়েরি কিন্তু তোমাদের মূল্যায়নের অবিচ্ছেদ্য একটি অংশ। হয়তোবা কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান এটা তোমাদের হয়তো করায়নি বা তাদের সময় স্বল্পতার জন্য অথবা তারা হয়তো বুঝতে পারেনি। কারণ মূল্যায়নটা তো আসলে ১ম ধাপে হচ্ছে এভাবে। তো সেক্ষেত্রে হয়তো তোমাদের একটা গ্যাপ থাকতে পারে। যদি থেকে যায় তাও কিন্তু তোমাদের টিচার এটা কিন্তু আদায় করে নিবে। সুতরাং তোমরা প্রতিফলন ডায়েরি তৈরি করে নিও। এখন প্রশ্ন হচ্ছে প্রতিফলন ডায়েরিতে কি লিখবা বা এই ধরনের কোনো স্যাম্পল আছে কিনা? আমি এই সম্পর্কে পরবর্তী যেকোনো একটা ক্লাসে দেখিয়ে দিব কিভাবে প্রতিফলন ডায়েরি তৈরি করতে হয়। কবিতা লেখা, স্বরচিত কবিতা হতে পারে অথবা যেকোনো লেখক সাহিত্যের কবিতা হতে পারে। তবে স্বরচিত কবিতা এখানে বেশি প্রায়োরিটি আসবে। প্রতিবেদন তৈরি করা। তোমরা বাংলা যে পড়েছো সে বাংলায় কিন্তু প্রতিবেদন ছিল এবং তোমাদের যে বাংলার যে আমি আ মূল্যায়নের যে শিখন মূল্যায়নের যে আ চার্টটা দিয়েছি বা প্রশ্ন কিরকম হবে এই যে একটা নম্বরের বিভাজন এবং প্রশ্নের ধরন দেওয়া আছে সেখানে কিন্তু আমি উল্লেখ করেছি যে প্রতিবেদন লিখতে হবে এবং প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদনটা কিভাবে তৈরি করতে পারো? যেমন আমি একটা শর্টকাট এক্সাম্পল দেই। যেমন হতে পারে যে তোমরা ইতিমধ্যে যারা ৮ম শ্রেণীতে আছো, ৯ম শ্রেণীতে আছো, ৬ষ্ঠ শ্রেণীতে আছো এবং ৭ম শ্রেণীতে আছো। প্রত্যেকের কাছেই নতুন কারিকুলাম একটি নতুন টপিকস। তোমরা এই সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করতে পারো। অথবা প্রতিবেদন তৈরি করতে পারো যে আ ৩রা জুন ১ম বারের মতো ষান্মাসিক মূল্যায়ন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা একটা প্রতিবেদন হতে পারে। অথবা হতে পারে তোমরা যে বিদ্যালয়ে আছো সেই বিদ্যালয় থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়ে গেছে সেটা হতে পারে। অথবা হতে পারে এই যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত হচ্ছে রাসেল ভাইপার। সেই রাসেল ভাইপার নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে পারো। অথবা বন্যা পরিস্থিতি নিয়ে হতে পারে, তোমাদের এলাকার রাস্তা সংস্কার নিয়ে হতে পারে, অথবা হতে পারে বৃক্ষরোপণ নিয়ে ইত্যাদি, ইত্যাদি। এরপরে হচ্ছে বক্তব্য লেখা। বক্তব্যটা কিভাবে লিখতে পারো? আচ্ছা, বক্তব্য এবং ভাষণ বা উপস্থিত বক্তৃতা। আমরা উপস্থিতভাবে যে কথাগুলো বলে থাকি সেটা উপস্থিত বক্তৃতা এবং সেটা একটা বক্তব্য। এখন তোমাদের হয়তোবা সেই বক্তব্যের উপরে কোনো একটা টপিক দেওয়া হতে পারে উপস্থিতভাবে। এখন উপস্থিতভাবে কি ধরনের টপিকস থাকতে পারে? যেহেতু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সেখানে কিন্তু উপস্থিতভাবে তোমাদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কোনো বক্তৃতা হতে পারে। যেমন তুমি একটা সেমিনার জয়েন করেছো বা একটা অনুষ্ঠান জয়েন করেছো যেখানে অনেক ছোট, ছোট কচিকাঁচা ছেলেমেয়েরা আছে এবং তাদের উদ্দেশ্যে তুমি তোমাদের প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে কিছু বলতে চাচ্ছ। অথবা তোমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু বলতে চাচ্ছ। অথবা তোমার ২৬শে মার্চের তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠান হচ্ছে স্বাধীনতা দিবসে। সেখানে তোমরা আছো, সেখানে ২৬শে মার্চ সম্পর্কে কিছু বলছো। এই সবকিছুই হচ্ছে বক্তব্য। অথবা ২১ ফেব্রুয়ারি হতে পারে, ৭ই মার্চ হতে পারে, ১৬ ডিসেম্বর হতে পারে, ১৫ই আগস্ট হতে পারে, ২৫শে মার্চ হতে পারে। তো আমরা যে এই যে জাতীয় দিবসগুলো পালন করে থাকি এই প্রত্যেকটা দিবস সম্পর্কে আমরা বক্তৃতা দিতে পারি। মনে রাখবে উপস্থিত বক্তৃতা কিন্তু কখনোই দেখে হয় না। উপস্থিত বক্তৃতাটা আ না দেখে হয়। অর্থাৎ উপস্থিত বক্তৃতা তুমি জানো না যে তুমি আজকে একটা বক্তৃতা প্রদান করতে যাচ্ছ। কিন্তু তুমি এখানে উপস্থিত ছিলে, সেখানে একটা বক্তৃতা দিচ্ছ, এটাই হচ্ছে বক্তব্য। এবার গল্প লেখা। এর গল্প লেখা এটাও কিন্তু খুব একটা ক্রিয়েটিভিটি। গল্প লেখা হচ্ছে তুমি স্বরচিত যেকোনো নিজের একটা গল্প লিখবা। সেটা হতে পারে আ গল্প লেখাগুলো এরকম হয় যে এটা কারো জীবনের সাথে হুবহু মিলবে না। তবে কিছু, অংশ মিলে যেতেও পারে। তোমার নিজের সম্পর্কে গল্প লিখতে পারো।
যে গল্পগুলো হতে পারে খুব সুন্দর শিক্ষণীয় এবং তোমার যারা ছোট আছে তারা সেই গল্পগুলো হয়তো তোমাকে অনুসরণ করবে। এরপরে হচ্ছে আত্মমূল্যায়ন। তুমি নিজেকে মূল্যায়ন করো। দেখো একটা সময় কিন্তু তোমাকে তোমার আমরা এর আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেখানে কিন্তু একজন স্টুডেন্টকে তার টিচার মূল্যায়ন করত। আর এখন তোমাদের যে নতুন কারিকুলাম আছে সেখানে শুধু তুমি নিজেকে নিজে মূল্যায়ন করতে হবে। তোমার বন্ধু তোমাকে মূল্যায়ন করবে, তোমার পরিবার তোমাকে মূল্যায়ন করবে, তোমার টিচার তোমাকে মূল্যায়ন করবে। প্রত্যেকটা ধাপে তোমাকে মূল্যায়ন করা হবে। তো তুমি নিজেকে কতটুকু মূল্যায়ন করতে পারছো, তুমি নিজে কতটুকু নম্বর দিতে পারো সে সম্পর্কে তোমাকে কিছু করতে হবে। এটা লিখিত হতে পারে বা উপস্থাপন হিসেবে হতে পারে। প্রশ্ন তৈরি। এরপর নেক্সট যে ধাপ হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন তৈরি। প্রশ্নগুলো কিভাবে হবে? প্রশ্ন হচ্ছে তোমার যে বই আছে আর তোমার যে বইটি আছে সে বইয়ে যত পৃষ্ঠা আছে, এখন আমি যেটা এখন দেখাচ্ছি এই মুহূর্তে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান। দেখি ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানে তোমার কতগুলো পৃষ্ঠা আছে। যেমন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যদি আমি বলি, ষষ্ঠ শ্রেণী যারা আছো তারা হচ্ছে ৭৩ পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণী ৭৪ পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণী ৬২ পৃষ্ঠা এবং নবম শ্রেণী হচ্ছে ৭৩ পৃষ্ঠা। তো এই যে টোটালি ৭৩, ৭৪, ৬২ এবং ৭৩ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে পড়াগুলো আছে তার ভিতর থেকে তোমাদেরকে ছোট ছোট প্রশ্ন তৈরি করতে হবে। ছোট ছোট প্রশ্ন যেমন হতে পারে নীলনদ কোথায়, মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছে, আবার হতে পারে যেমন মানুষের সৃষ্টির ইতিহাস কি। তো প্রশ্নগুলো ২-৩ ধরনের হবে। একটা হচ্ছে ছোট প্রশ্ন, আরেকটি হচ্ছে মাঝারি ধরনের প্রশ্ন, আরেকটি হচ্ছে যোগ্যতা ভিত্তিক, যেটাকে আমরা আগে সৃজনশীল বলতাম, এখন এটাকে বলা হয় যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। আমি আবারও বলছি প্রশ্নটা ৩ ধরনের হবে। ছোট প্রশ্ন, তোমাদের যে রিডিং আছে সেই রিডিং থেকে তোমরা ছোট ছোট প্রশ্ন তৈরি করবা, সে ছোট প্রশ্ন। তারপরে হচ্ছে মাঝারি ধরনের প্রশ্ন, ছোট প্রশ্ন, মাঝারি প্রশ্ন, যেমন কি বোঝায়, ব্যাখ্যা করো, বুঝিয়ে লেখো, এ ধরনের। এরপর হচ্ছে যোগ্যতা ভিত্তিক, কিছু গল্প দেওয়া থাকবে, কিছু উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকের আলোকে তোমাকে কিছু প্রশ্ন লিখতে হবে। এটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক। এরপর হচ্ছে গান। এখন গান বলতে বোঝানো হচ্ছে এখানে সঙ্গীত। আমরা আগেকার দিনের আমরা কিন্তু ভাতে মাছে বাঙালি প্লাস আমরা সঙ্গীতে কিন্তু একদম সঙ্গীতে আমরা কিন্তু ভরপুর, সংস্কৃতি মনা মানুষ। বাঙালি মানে হচ্ছে সংস্কৃতিতে ভরপুর, সঙ্গীতে ভরপুর। তো এখন আগেকার দিনের কিছু গান তোমাদেরকে পরিচয় করতে হবে। যেমন এখন কিন্তু আমাদের অনেক কিছু গান আছে যে গানগুলো অনেক অনেক আগের পুরানো ছিল এবং সেই গানগুলো কিন্তু বর্তমানে হচ্ছে। যেমন আমি যদি এখানে কিছু একটা গান বের করে দেখাই। এখানে একটু দেখা, এই যে এই গানটা আমি দেখাচ্ছি, এই গানটা কিন্তু আমাদের আধুনিক ভাবে করা হয়েছে। ঘরে তো ভরে নাম তাতে তাতে আমি যে এখানে যে এই গানটি দেখালাম, এই গানটি কিন্তু হচ্ছে অনেক আগের গান ছিল এবং এই গানটা কিন্তু পরবর্তীতে আমরা একটু রিমিক্স যোগ করেছি, সংস্কৃতিতে একটু পরিবর্তন এনেছি এবং তারপর কিন্তু আবার নতুন রূপে আমরা এই গানটি গাওয়া হয়েছে। তো এই ধরনের কিছু কিছু গান, যেমন আরেকটা গান যদি আমি দেখাই,
গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং ডক্টর। যতক্ষণ না কোলগেট ম্যাক্স ভারী ঠাকুর কারায় একলা রাতে জল ভরিতে যমুনাতে যায় পিছন থেকে কৃষ্ণ তখন হারে হারে যায়। জল ভরো রাধে ও গোয়ালের ঝি কলস আমার পূর্ণ করো রাধে। তো এবার দেখো আমি যে এখানে তোমাদেরকে দুইটা একদম প্রাচীন কালে দুইটা গান, যে গান দুইটা এখন কিন্তু বর্তমানে এটা কিন্তু খুব জনপ্রিয় ছিল। এই গান দুইটা গানই কিন্তু খুব জনপ্রিয় ছিল। আইপিডিসি এই যে গানগুলো এখান থেকে করছে এবং এটা কিন্তু খুব জনপ্রিয় গান ছিল। এখন এই ধরনের তোমাদের কিছু গান তোমাদের দেখাতে হবে অথবা পরিবেশন করতে হতে পারে। এ ধরনের কিছু গান তোমাদেরকে পরিবেশন করতে হতে পারে। টাইম লাইন তৈরি। এখন টাইম লাইনটা কি? টাইম লাইন হচ্ছে তোমার নিজের জন্য আমাদের কর্মঘণ্টা এবং তুমি কি করতে যাচ্ছ, তুমি আজকে কি করছো, আগামীকালকে কি করবা এবং তোমার ফিউচার প্ল্যানটা কি, তুমি এটা রেখে দাও এবং প্রত্যেক দিন একটা করে রিমাইন্ড তৈরি করো, তালিকা তৈরি করা। এরপর হচ্ছে অভিনয় করা, আলোচনা করা, সতীর্থ মূল্যায়ন মানে আত্মমূল্যায়ন, ফিডব্যাক, সাক্ষাৎকার। এখন এইখানে যে এই টপিকসগুলো আমরা দেখতে পাচ্ছি, একটু দেখি আমরা। এই যে এখানে যে টপিকসগুলো আমরা দেখছি, এখানে দেখো তালিকা তৈরি করা, অভিনয়, আলোচনা, সতীর্থ মূল্যায়ন, ফিডব্যাক এবং সাক্ষাৎকার। এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে। তুমি যদি ওইখানে অভিজ্ঞ না থাকো এবং যদি তোমার কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু তুমি এখান থেকে পিছিয়ে যাবা। কিন্তু আমাদের মনে অনেকেরই প্রশ্ন হচ্ছে, আমাদের তো স্কুলে কখনো এগুলো পড়ানো হচ্ছে না, আমরা তো এগুলো কখনো জানি না। এখন শেষ সময় এসে আমরা যদি এই ধরনের প্রশ্ন তৈরি করি আর এই প্রশ্নগুলো থেকে যদি আমরা উত্তর কিভাবে লিখবো কিছুই তো জানি না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা দেখো, সমস্যা যত হয় সমাধানও হয়, তাই না? তোমার সমস্যাটা যেভাবে আসবে সমাধানটাও ঠিক সেভাবেই হবে। আর তোমরা একটু চেষ্টা করো, একটু মনোযোগী হও এবং মাইন্ড সেট আপ করো। তোমাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে মাইন্ড সেট আপ করা, আর কিছুই না। তুমি যদি তোমার মাইন্ডটাকে সেট আপ করো। হ্যাঁ, আমি সাক্ষাৎকারটা বুঝিনি, আমি সাক্ষাৎকারটা বুঝিয়ে দেবো তোমাকে। তোমার এলাকায় বা যেমন আমি যদি ধরি বা বলি, যেমন তুমি একজন এই মুহূর্তে আমাকে যে বলছে ফাবিহা চৌধুরী, তুমি হচ্ছে গিয়ে একজন রিপোর্টার। তুমি হতে পারো অনলাইন রিপোর্টার, হতে পারো প্রিন্ট মিডিয়া, হতে পারো ইলেকট্রনিক মিডিয়া। আমরা যে মিডিয়ার রিপোর্টগুলো করে থাকি, দুইটা মিডিয়া থাকে, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। তো আমরা যদি মনে করো তুমি ইলেকট্রনিক মিডিয়ার একজন সংবাদকর্মী, তুমি শুনলা যে এই এলাকায় বাল্যবিবাহ খুব পরিমাণ হচ্ছে, অথবা যৌতুক প্রথা বা যৌতুক দিয়ে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, খুব অল্প বয়সে মেয়েদেরকে যৌতুকের বিনিময়ে বিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে কাজগুলো হচ্ছে তোমার এলাকায়, তুমি এই খবরটা জানার পরে তুমি এলাকায় আসলে এবং আসার পরে তোমার এই এলাকায় যারা মুরব্বী আছে, তোমার পরিচিত দুই একজনের সাথে তুমি কথা বললে, কথা বলার পরে তুমি তাদের সাথে যে কথাগুলো বললো, এটাই আর কি সাক্ষাৎকার। যেমন একটা সাক্ষাৎকার তুমি নিলা, যেমন আমি তোমার সাথে দেখা হলো, আমি মনে করো আমি একজন ইলেকট্রনিক মিডিয়ার একজন সংবাদকর্মী। আমি আসছি দেউরা আদর্শ উচ্চ বিদ্যালয়, বা আমি আসছি ঢাকার কোনো একটা বিদ্যালয়ে আসছি এবং সেখান থেকে আমি যেমন হতে পারে উদয়ন মডেল স্কুলে একজন স্টুডেন্টের কাছে আমি কথা বললাম যে, আচ্ছা তুমি একটু বলো তো যে বর্তমানে যে বাল্যবিবাহের পরিমাণ খুব দিন দিন বেড়ে যাচ্ছে, এ সম্পর্কে তোমার মতামত কি? অথবা তোমাকে যদি কেউ বলা হয় যে তুমি কোথায় বাস করো, হয়তো তুমি বললা যে আমি কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়াতে বাস করি, এবং আমি তোমাকে প্রশ্ন করলাম যে আচ্ছা এই শুনলাম যেমন
ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর যৌতুক প্রথা হচ্ছে, তো যৌতুক দিয়ে বা পণ দিয়ে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। তো এই সম্পর্কে তোমার অভিমত কি? তুমি বললে যে আসলে আমি তো যৌতুক পছন্দ করি না, আর যৌতুক নেওয়া এবং দেওয়া দুটিই অন্যায়, কিন্তু তারপরও নিচ্ছে। এই যেমন এই ধরনের কথাগুলো বলা, এটাই হচ্ছে একটা সাক্ষাৎকার। এরপর প্রশ্ন করেছো ফিডব্যাক কি? হ্যাঁ, ফিডব্যাক হচ্ছে এটা হচ্ছে জোড়ায় কাজের সময় বা দলীয় কাজের সময় ফিডব্যাকটা প্রদান করতে হয়। আমরা তোমাদের যখন ইতিমধ্যে তোমরা হয়তো জানবা বা তোমরা করেছো কিন্তু বুঝতে পারোনি। তোমাদের টিচাররা যখন তোমাদের ক্লাসে ক্লাস করাইতো তখন কিন্তু একটা গ্রুপ করা হতো। একটা হচ্ছে অবজারভার গ্রুপ, আমরা যেটাকে বলি অবজারভার গ্রুপ। সেই অবজারভার গ্রুপ এবং অথবা ফিডব্যাক গ্রুপ। তো সেই অবজারভার যখন তুমি কাজ করতেছিলে বা তোমার টাইমলাইন তৈরি করতেছিলে, অথবা তুমি কিছু একটা করতেছিলে, একক কাজ হোক, সেটা জোড়ায় কাজ হোক, এখন তুমি তোমার কাজটা কেমন করেছো সেটা যে তোমার যে অবজারভার গ্রুপ আছে তারা যে তোমাকে যেটা বললো, এটাই হচ্ছে ফিডব্যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যে তারপর কোনো প্রশ্ন থাকে আমাকে এখন প্রশ্ন লিখে জানাও। ইতিমধ্যে আমি অনেকক্ষণ তোমাদের সাথে গল্প করেছি এবং এবার প্রশ্ন নেওয়ার পালা। প্রশ্ন নেওয়ার পরে আমরা পরবর্তী মূল্যায়নের যে ধাপ আছে সেখানে যাব। তো আমাকে একটু প্রশ্নগুলো লিখে জানাও তোমরা কি কি জানতে চাচ্ছ এই মুহূর্তে আমার কাছ থেকে, এবং যদি কোনো কিছু না বুঝতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু প্রশ্ন জানাও, লিখে জানাও, তারপর আমি নেক্সট ধাপে যাব। সাক্ষাৎকার বুঝলা না? আমি তো সাক্ষাৎকার বললাম যে সাক্ষাৎকার কি হয়। এরপর হচ্ছে ফিডব্যাক কি, অথবা আমি সাক্ষাৎকারটা আরেকটু তোমার সাথে ডিসক্রাইব করি। সেটা হচ্ছে, মনে করো তুমি এই হচ্ছে তুমি যে স্কুলে পড়াশোনা করছো সেই স্কুল থেকে শতকরা শতভাগ শিক্ষার্থী এসএসসি পাস করেছে, এবং তার ভিতরে হয়তো কিছু তার ভিতরে হয়তো কোনো কিছু ছেলে মেয়ে স্কলারশিপ পেয়েছে। এখন এ সম্পর্কে তোমাদের বিদ্যালয়ে আসলো, আসার পরে তোমাদেরকে এর সাথে অনেকগুলো কথা বললো, এটাই হচ্ছে সাক্ষাৎকার। আর এ সম্পর্কে তুমি যেটা বললা সেটা তো ফিডব্যাক। এবং সতীর্থ মূল্যায়ন হচ্ছে আত্মমূল্যায়ন। নিজে কতটুকু মূল্যায়ন করতে পেরেছো, তুমি নিজেকে কতটুকু চিনতে পেরেছো। তোমার যদি মনে হয় যেমন এই মুহূর্তে তোমরা আমার সাথে কথা বলছো, এখন কথা বলার পরে আমি তোমরা আমাকে প্রশ্ন করছো, আমি উত্তর দিচ্ছি, তোমরা প্রশ্ন করছো, আমি উত্তর দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি আমি যতটুকু জানি। এখন এই মুহূর্তে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কতটুকু বুঝতে পেরেছো। তুমি যদি পুরোটা বুঝতে পারো তাহলে তুমি তোমার নিজেকে মূল্যায়ন করো, তুমি কতটুকু বুঝতে পেরেছো। শতভাগ বুঝতে পেরেছো নাকি কিছুটা বাকি আছে, এটাই হচ্ছে সতীর্থ মূল্যায়ন। হীরা এইমাত্র জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলমা কিছুক্ষণ আগে জয়েন করেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জয়েন করেছে কিছুক্ষণ আগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য, এবং তোমরা তোমাদের প্রশ্নগুলো ঝটফট লিখে দাও এবং আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এর ভিতরে ইলেকট্রিসিটি চলে যায় তো তাহলে তো আর হবে না। আর ইলেকট্রিসিটি যতক্ষণ থাকে আমি আছি তোমাদের সাথে, এবং তোমরা প্রশ্নগুলো লিখে দাও। এর পরবর্তী কাজে আমরা যাব। আচ্ছা দেখি এরপরে কি আছে। এরপরে দেখো, এরপরে আছে মেলার আয়োজন করা, মুক্ত আলোচনা, পোস্টার তৈরি, নাটক, অভিনয়, প্যানেল আলোচনা এবং সেমিনার করা। একটু খেয়াল করো এই টপিকসগুলো কিন্তু এখানে রয়েছে। কি কি আছে? মেলার আয়োজন করা। কি কি ধরনের আমরা যেহেতু বাঙালির কিন্তু সারা বছর মেলা থাকে কোনো না কোনো বিষয়ে। তো যে কোনো একটা মেলার আয়োজন করতে পারো। সে মেলাটা হতে পারে বৈশাখী মেলা, হতে পারে বিজ্ঞান মেলা, হতে পারে বস্ত্র মেলা, হতে পারে শিল্প মেলা, আবার এমনটাও হতে পারে পিঠা মেলাও হতে পারে। তো যে কোনো একটা মেলার আয়োজন করতে হবে। এবং মুক্ত আলোচনা, যে কোনো ব্যাপার নিয়ে তোমার সরাসরি মন খুলে আলোচনা করা। সেটা হতে পারে পোস্টার তৈরি করা। ইতিমধ্যে তোমরা পোস্টার তৈরি অবশ্যই ক্লাসে করেছো, আর সেই পোস্টার তৈরি করা জানো তোমরা। নাটক, ছোট ছোট নাটক তৈরি করা, স্বরচিত নাটক, তারপর হচ্ছে সে নাটকে অভিনয় করা। প্যানেল আলোচনা হচ্ছে গ্রুপ ভিত্তিক আলোচনা করা, এবং সেমিনার করা। সেমিনারের কাজই হচ্ছে মানুষকে সচেতন করা।
তুমি যে কোনো টপিকস নিয়ে আলোচনা করলে এবং সেখানে মানুষকে কিভাবে সচেতন করতে পারো, সে সচেতন করা। এতটুকু বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে ইয়েস লেখো, আর যদি বুঝতে না পারো তাহলে নো লিখো, এবং কোন টপিকসটা বুঝতে পারোনি সে সম্পর্কে আমাকে জানাও। হ্যাঁ, বুঝতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা নেক্সট আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শেষ, আমরা যাব এর পরবর্তী, দেখি পরবর্তী কি আছে। প্রশ্ন করেছো প্যানেল আলোচনা কি? প্যানেল আলোচনা হচ্ছে দলভিত্তিক আলোচনা। যেমন তুমি একটি দলে আছো, তোমার দলে ৬ থেকে ৭ জন আছে এবং অপর একটা দল আছে ৬ থেকে ৭ জন। জাস্ট বিতর্কের ধরনের, কিন্তু বিতর্ক না, যুক্তি খণ্ডন থাকবে না। একটা বিষয় নিয়ে আলোচনা করলা তুমি এবং আলোচনা করলা, অন্য এক দল আবার আলোচনা করলো, এবং এই আলোচনা ২ দলের আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছা। সেটা হচ্ছে প্যানেল আলোচনা। যেমন তোমরা একটা দল গঠন করলা, সেই দলে আলোচনা করলা যে নতুন কারিকুলাম সম্পর্কে। আমি যেহেতু নতুন কারিকুলাম নিয়ে বলছি, তাহলে ঘুরে ফিরে কিন্তু নতুন কারিকুলাম কথাটাই চলে আসে। তো আলোচনা করলাম যে নতুন কারিকুলামে যে ষান্মাসিক মূল্যায়ন হচ্ছে, সেই মূল্যায়ন নিয়ে। তারপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আবার যে সে মূল্যায়নটা কি ধরনের হতে পারে। তোমরা একটা দল বললা যে আসলে এটা যদি প্রশ্ন এরকম হয়, তুমি বললে যে না এরকম হয়তো ভালো আছে, না এরকমই হয়, ঠিক আছে, একটা সিদ্ধান্তে পৌঁছানো। এটাই হচ্ছে প্যানেল আলোচনা। এবার আমরা দেখব ডিজিটাল প্রযুক্তি। এখন আমরা দেখব ডিজিটাল প্রযুক্তি, এবং ডিজিটাল প্রযুক্তিটা অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, একক উপস্থাপনা, বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শেখা। এখানে কিন্তু খুব অনেকগুলো জটিল কাজ আছে, সেটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শেখা। তুমি বিভিন্ন সফটওয়্যার কি ধরনের সফটওয়্যার তুমি এই পর্যন্ত পেয়েছো। আমি যদি একটু বলি সফটওয়্যার নয়, আমি যে কথাগুলো বলবো, তোমাদের কিন্তু লেখালেখির জন্য আমরা মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকি। সেই অফিসগুলোর ভিতরে অনেকগুলো কিন্তু থাকে। সে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট এক্সেল। তো এই ৪ টা জিনিস যে থাকে, এটাও কিন্তু একটি সফটওয়্যারের মতো কাজ করে থাকে। আমরা যদি কম্পিউটারে যে কাজগুলো করে থাকি এবং সেখানে যদি মাইক্রোসফট ওয়ার্ড না ইনস্টল না করা থাকে, অর্থাৎ মাইক্রোসফট যদি না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। তো সেজন্য হ্যাঁ, তোমাদের অ্যাসাইনমেন্ট বাড়িতে দেওয়া হবে, সে বাড়ি থেকে অ্যাসাইনমেন্টগুলো করে নিয়ে যেতে হবে।
বুঝতে পেরেছো? সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে জমা দিতে হবে, অথবা তোমাদের আগে ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে, যেগুলো তোমাদেরকে অ্যাসাইনমেন্ট স্কুল থেকে বলা হয়েছিল যে অ্যাসাইনমেন্টগুলো করতে হবে, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা হয়তোবা এখনো স্কুলে জমা দাওনি, সেটাও জমা দিতে হবে। অথবা তোমরা বিগত সময়ে যে অ্যাসাইনমেন্ট করেছো সেই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের টিচার সংরক্ষণ করে রেখেছে। তোমরা মনে করে দেখো, তোমাদের কিছু কিছু কাজ তোমাদের টিচার অফিস রুমে নিয়ে গেছে, এবং কিছু কিছু কাজ তোমাদেরকে খাতা দেখে দিয়ে দিচ্ছে। যেগুলো অফিস রুমে নিয়ে গেছে তারা কিন্তু সেগুলো সংরক্ষণ করে রাখছে, এবং তোমাদের টিচারদের যে একটা শিক্ষক মূল্যায়ন থাকে, সেই শিক্ষক সহায়িকা থাকে, শিক্ষক সহায়িকা দেওয়া থাকে যে কোনটি কোনটি তোমাদের টিচাররা মূল্যায়ন করছে এবং কোনটি করেনি, তোমাদের অ্যাপসে কোনটি ইনপুট হয়েছে, কোনটি ইনপুট হয়নি। কোভিড-19 টাইমে যেভাবে করেছিলাম সেভাবে না, কোভিড-19 টাইমে যেভাবে করেছো ঠিক সেভাবে না। কোভিড-19 সময় তো তোমরা বাসায় বসে দেখে দেখে লিখছো, এখন আসে দেখে দেখে লেখার সময় নেই। তবে তোমাদের কিছু বিষয় দেওয়া হবে, সেই বিষয়গুলো তোমরা তোমাদের বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে কিছু উপস্থাপন করবে, এবং অবশ্যই একটা কভার পেজ থাকবে, সেই কভার পেজে কিছু পোস্ট থাকবে, সেগুলো নিয়ে। আমি আবার বলছি, তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে বুকলেট সিস্টেমের মতো, 16টা পেজ দেওয়া থাকবে। 16টা পেজের পরে লেখার পরেও যদি তোমার আরো প্রয়োজন হয়, সেখানেও কিন্তু তোমাকে এক্সট্রা পেজ দেওয়া হবে। আচ্ছা, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, একক উপস্থাপনা, বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শেখা। এখন অ্যাসাইনমেন্টটা কি ধরনের হতে পারে? অ্যাসাইনমেন্ট হতে পারে মাইক্রোসফট অফিসের ব্যবহার ব্যাখ্যা করো, আলোচনা করো, এবং সেখানে তুমি মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ড এর কিছু তুমি চিত্র অঙ্কন করলে, এবং সেখানে লেখার ধাঁচগুলো তুমি দেখালে, একটা প্রজেক্টের মতো তৈরি করলে। ছক পূরণ, এই ছক পূরণ হচ্ছে তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বই আছে, সেই ডিজিটাল প্রযুক্তি বইয়ের ভিতরে যে গ্রিডগুলো রয়েছে সেই গ্রিডগুলো পূরণ করতে হবে। তারপর হচ্ছে একক উপস্থাপনা। একক উপস্থাপনা হচ্ছে তুমি কাজগুলো কিভাবে করেছো, এই কাজ থেকে তুমি কি কি শিখতে পেরেছো, সেগুলো নিজের মতো করে বলা। বিভিন্ন সফটওয়্যারের ব্যবহার শেখা, আমি তো বললামই বিভিন্ন সফটওয়্যার ব্যবহার শেখা, যেমন হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস, তারপর হতে পারে নবম শ্রেণীর জন্য হতে পারে মাইক্রোসফট ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অথবা যদি আবার হতে পারে যেমন ক্যানভা আছে, অথবা হতে পারে গুগল ড্রাইভের যে কাজগুলো আছে, তোমাদের কিভাবে একটি পোল তৈরি করতে হয়, কিভাবে ভোট তৈরি করতে হয়, এগুলো। এরপরে হচ্ছে জোড়ায় কাজ, সেশন অনুযায়ী মজার খেলা, প্লে কার্ড তৈরি করা, দেয়ালিকা তৈরি করা। এই অষ্টম এবং নবম শ্রেণীর জন্য দেয়ালিকা তৈরি করা, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য কোনো দেয়ালিকা নেই। এখন হচ্ছে যে সেশন অনুযায়ী মজার খেলা, প্রত্যেকটা সেশনে কিন্তু তোমাদের গেমস আছে, এবং তোমাদের যে মাল্টিমিডিয়া ক্লাস করানো হয়, সেই মাল্টিমিডিয়া ক্লাসে করানোর সময় কিন্তু তোমাদের কিছু কিছু গেমস নিয়ে ডিসকাস করা হয়। সেই গেমসগুলো, প্লে কার্ড হচ্ছে প্লে একটা কিছু লেখা, যেমন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এটা হতে পারে। আবার হতে পারে মানুষ মানুষের জন্য, আমরা হাত ছোট একটা কাগজ এভাবে কেটে সুন্দর করে হাতে একটা স্টিক নিয়ে এভাবে যে দাঁড়িয়ে থাকি ব্যানারের মতো। দেন হচ্ছে দেয়ালিকা তৈরি করা। দেয়ালিকা হচ্ছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দেয়ালিকার জন্য একটা নির্দিষ্ট দেওয়াল দেওয়া থাকে, যে দেওয়ালে তোমার লেখাগুলো সুন্দর করে সাজানো হয়। এবং বর্তমানে যেটা তোমাদের নতুন কারিকুলামে করা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ক্লাসরুমের অলগুলোকে দেয়ালিকা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপর হচ্ছে পোস্টার ডিজাইন, মোবাইল কন্টেন্ট তৈরি, নাটক উপস্থাপন, স্কুল ম্যাগাজিন, দলীয় উপস্থাপন এবং সাক্ষাৎকার। এই দলীয় উপস্থাপন সাক্ষাৎকার ষষ্ঠ সপ্তম শ্রেণীর জন্য, কিন্তু ষষ্ঠ শ্রেণীর না, সপ্তম শ্রেণীর জন্য দলীয় উপস্থাপন সাক্ষাৎকার। একটু খেয়াল করো, পোস্টার ডিজাইন, তোমরা ইতিমধ্যে অনেক পোস্টার তৈরি করেছো, আমার মনে হয় না পোস্টারের সময় কিছু বলতে হবে। মোবাইল কন্টেন্ট তৈরি করা, মোবাইলে কন্টেন্ট তৈরি করা, কারণ তোমরা অনেকেই তো এখনো তোমাদের কম্পিউটার নেই, তো সেজন্য মোবাইলে ছোট ছোট কন্টেন্ট তৈরি করা, অর্থাৎ ছোট ছোট শিক্ষামূলক কিছু উপস্থাপন করা।